বন্ধুরা, ঘটনাটা শুরু হয় একেবারে স্পষ্টভাবে। কলকাতায় একটি বেসরকারি রাজনৈতিক কনসালটেন্সি সংস্থার অফিস ও বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি হঠাৎ করে হাজির হয়। ৪ বছর পুরনো কয়লা মামলার সূত্র ধরে এই তল্লাশি অভিযান। সেই তল্লাশির মাঝেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু উপস্থিত থাকেননি, তিনি প্রকাশ্যে প্রশ্ন তোলেন, আপত্তি জানান এবং দাবি করেন যে ইডি যে নথিপত্র দেখাচ্ছে সেগুলি রাজ্যের রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত। তার বক্তব্য, এটা কার্যত তার নিজের দপ্তরে ঢুকে পড়ার সমান। এখান থেকেই পরিস্থিতি বদলে যায়। প্রশাসনিক তল্লাশি মুহূর্তের মধ্যে রাজনৈতিক সংঘাতে রূপ নেয়। এই ঘটনাটা কেন গুরুত্বপূর্ণ সেটাই এখন মূল প্রশ্ন। কারণ এই প্রথম নয় যে ইডি বা সিবিআই কোনো রাজ্যে অভিযান চালাচ্ছে, কিন্তু এই প্রথম একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী সরাসরি সেই অভিযানে ঢুকে পড়ছেন, প্রকাশ্যে কেন্দ্রীয় সংস্থাকে চ্যালেঞ্জ করছেন এবং পরে সেই সংস্থার বিরুদ্ধেই রাজ্য পুলিশের মাধ্যমে এফআইআর নথিভুক্ত হওয়ার খবর সামনে আসছে। এখানে আর শুধু একটি তল্লাশি বা একটি মামলা নেই, এখানে আছে কেন্দ্র বনাম রাজ্য, দিল্লি বনাম কলকাতা এবং ক্ষমতার সাংবিধানিক সীমা নিয়ে একেবারে খোলা লড়াই। এর পরের পর্ব তা আরও তাৎপর্যপূর্ণ। ইডি এই ঘটনার পর কলকাতা হাইকোর্টে যায়। তাদের দাবি ছিল মুখ্যমন্ত্রী তদন্তে হস্তক্ষেপ করেছেন, গুরুত্বপূর্ণ নথি সরিয়ে নেওয়া হয়েছে এবং এই বিষয়ে জরুরি ভিত্তিতে শুনানি দরকার। ইডির প্রত্যাশা ছিল দ্রুত কোনো নির্দেশ, হয়তো কড়া পর্যবেক্ষণ। কিন্তু হাইকোর্ট শুনানি পিছিয়ে দেয়, পরবর্তী তারিখ দেয়। অর্থাৎ ইডি যে তৎক্ষণাৎ স্বস্তি চেয়েছিল তা তারা পেল না। আইনি স্তরে এটি একটি ছোট সিদ্ধান্ত মনে হলেও রাজনৈতিক স্তরে এটি বড় বার্তা দেয়। বার্তাটা হলো, এই লড়াই এখনই কোনো একতরফা জায়গায় পৌঁছচ্ছে না। এই প্রেক্ষাপটেই শুরু হয় রাস্তায় নামা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন তিনি মিছিল করবেন, ৬ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা। তিনি একা নন, তার সঙ্গে দলীয় নেতা, কর্মী, সমর্থকরা। প্রশাসনিক ভাষায় একে রাজনৈতিক প্রতিবাদ বলা যায়, কিন্তু বাস্তবে এটা ছিল শক্তি প্রদর্শন, ক্ষমতার প্রদর্শন। কারণ যখন একজন মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নামেন, তখন সেটা আর সাধারণ কর্মসূচি থাকে না, তখন সেটি রাজ্যের রাজনৈতিক আবহ বদলে দেয়। এখানেই সংঘাতটা পরিষ্কার হয়ে ওঠে। একদিকে বিজেপি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, অন্যদিকে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের প্রশাসনিক ক্ষমতা। বিজেপির বক্তব্য, মুখ্যমন্ত্রী ভয় পেয়ে তদন্তে বাধা দিচ্ছেন। তৃণমূলের বক্তব্য, ইডি রাজনৈতিক অস্ত্র, দিল্লির নির্দেশে কাজ করছে। এই দুই বক্তব্যের মাঝখানে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ এবং দেশের সাংবিধানিক কাঠামো। এই সংঘাত শুধু কলকাতার রাস্তায় সীমাবদ্ধ থাকেনি, দিল্লিতেও ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেসের সাংসদরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে যান, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই। সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়, পুলিশ হস্তক্ষেপ করে, সাংসদদের আটক করা হয়, থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই ভিডিও বার্তা আসে, দাবি করা হয় তাদের আটকে রাখা হয়েছে, খাবার জল দেওয়া হয়নি। এই দৃশ্যগুলো রাজনীতিতে নতুন নয়, কিন্তু প্রেক্ষাপটটা নতুন। কারণ একই দিনে একজন মুখ্যমন্ত্রী রাস্তায়, সাংসদরা থানায় এবং কেন্দ্রীয় সংস্থা আদালতে। এখন প্রশ্ন উঠছে, ক্ষমতার কেন্দ্র কোথায়, দিল্লিতে না রাজ্যে? সংবিধান অনুযায়ী তদন্তকারী সংস্থা কেন্দ্রের অধীনে, কিন্তু আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়। যখন ইডির বিরুদ্ধে রাজ্য পুলিশ এফআইআর করে, তখন সেই সংঘাত আইনের বই ছেড়ে রাজনীতির ময়দানে নেমে আসে। এটা আর শুধু মামলার লড়াই নয়, এটা ক্ষমতার সীমারেখা নিয়ে লড়াই। এই পুরো ঘটনা প্রবাহের প্রভাব কি হতে পারে? প্রথমত, পশ্চিমবঙ্গের রাজনীতিতে মেরুকরণ আরও তীব্র হবে। তৃণমূল সমর্থকদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে দিল্লির বিরুদ্ধে লড়াই করা একমাত্র শক্তি হিসেবে তুলে ধরছেন। বিজেপি সমর্থকদের কাছে তিনি তুলে ধরছেন একজন নেতা হিসেবে যিনি তদন্ত এড়াতে চান। মাঝখানে থাকা ভোটারদের জন্য এই পরিস্থিতি জটিল। তারা একদিকে কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন, অন্যদিকে রাজ্য ক্ষমতার অতিরিক্ত ব্যবহারের আশঙ্কাও দেখছেন। দ্বিতীয়ত, জাতীয় রাজনীতিতে এর প্রভাব পড়বে। কারণ বিরোধী শিবিরে দীর্ঘদিন ধরেই প্রশ্ন, কে বিজেপির বিরুদ্ধে মুখ হয়ে উঠবে, কে সরাসরি লড়াইয়ের ভাষা বলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাস্তায় নামা, দিল্লিকে চ্যালেঞ্জ করা, সেই প্রশ্নে তাকে আবার সামনে নিয়ে আসছে। এটা শুধু বাংলা নয়, গোটা দেশের বিরোধী রাজনীতির জন্য একটি পরীক্ষার মুহূর্ত। তৃতীয়ত, প্রশাসনিক স্তরে এর দীর্ঘমেয়াদী প্রভাব হতে পারে। যদি রাজ্য ও কেন্দ্রের সংঘাত এভাবে প্রকাশ্যে বাড়তে থাকে, তাহলে ভবিষ্যতে যে কোনো তদন্ত, যে কোনো কেন্দ্রীয় হস্তক্ষেপ আরও বেশি রাজনৈতিক রং নেবে।
এতে তদন্তের বিশ্বাসযোগ্যতা যেমন প্রশ্নের মুখে পড়বে, তেমনি রাজ্য প্রশাসনের নিরপেক্ষতাও বতয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখানেই, এই লড়াই কি আদৌ আইনের শাসনকে শক্তিশালী করছে, নাকি রাজনীতির স্বার্থে আইনকে আরও বিতর্কিত করে তুলছে? যখন একজন মুখ্যমন্ত্রী বলেন ইডি মানেই বিজেপি, আর বিজেপি বলে মুখ্যমন্ত্রী তদন্তে বাধা দিচ্ছেন, তখন সাধারণ মানুষের কাছে সত্যটা কোথায় দাঁড়ায়? এই মুহূর্তে যা পরিষ্কার তা হল পরিস্থিতি থামছে না। আদালতে শুনানি বাকি, রাস্তায় আন্দোলন চলছে, দিল্লিতে রাজনৈতিক চাপ বাড়ছে। 2026 সালের বিধানসভা নির্বাচন এখনও দূরে, কিন্তু তার আগেই বাংলার রাজনীতি গরম। প্রশ্ন শুধু একটাই, এই সংঘাতের শেষ কোথায়? কেন্দ্র কি আরও কঠোর হবে, না রাজ্য আরও আক্রমণাত্মক হবে? আর এই টানাপোড়েনের মাঝে সাধারণ মানুষের স্বার্থ কোথায় দাঁড়াবে? এই প্রশ্নগুলোর উত্তরই ঠিক করবে এই মুহূর্তটা কেবল একটি রাজনৈতিক নাটক হিসেবে থাকবে, না ভবিষ্যতের রাজ্য কেন্দ্র সম্পর্কের দিশা বদলে দেবে। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? এই লড়াই কি গণতন্ত্রকে শক্তিশালী করছে, নাকি ক্ষমতার সংঘাতকে আরও গভীর করছে? জবাব দেবেন আপনারা নিচে কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।